ইরানের আরেকটি জাহাজ যুক্তরাষ্ট্রের কবজায়, শান্তি সংলাপের আগেই বিরোধ তুঙ্গে, তেহরানের পক্ষ নমনীয় কেন মার্কিন মিত্র? আবার ইরানের বাজিমাত, জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হলো তেহরান, ওপেক আর ওপেক প্লাসে ভাঙন, বেকায়দায় পড়ল কি সৌদি? ওয়াশিংটন মস্কো বিরোধ উস্কে দিতে ইউক্রেনের নয়া চাল, ট্রাম্পকে টোপ গেলানোর প্রলোভন, বিনা শোধে ছাড়বেন কি পুতিন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধ থামাতে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি আলোচনা এখনো অনিশ্চিত। তার আগে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান। প্রত্যাশিত শান্তি চুক্তির জন্য শুধু হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরানের জোরালো আগ্রহ থাকলেও ভিন্ন মত ওয়াশিংটনের। হরমুজ নয়, শুরুতেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইরানকে ছাড় দেওয়ার প্রশ্নে স্পষ্ট হচ্ছে মার্কিন মিত্রদের বিভক্তি। শান্তিপূর্ণ সমাধানের আশায় কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। এতে কোন দিকে যাচ্ছে ইরান পরিস্থিতি? আবার ইরানে হামলা শুরুর ভিত তৈরি করছে কি যুক্তরাষ্ট্র? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের প্রস্তাবে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চায় যুদ্ধ ও হরমুজ প্রণালী বিরোধ সমাধানের পর পরমাণু নিয়ে আলোচনা করতে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চান একই সাথে পরমাণু নিয়েও আলোচনা চালিয়ে যেতে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের দেয়া প্রস্তাবে পরমাণুর বিষয়টি স্থগিত থাকায় মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত এটি গ্রহণ করবেন না, আর এতেই আবারও আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ইরানের দেয়া প্রস্তাব নিয়ে সোমবার জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আশার বাণী দেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বলেন, মার্কিন প্রেসিডেন্ট সহ দেশটির নীতি নির্ধারকরা এ প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এদিকে ইরানকে বিশ্ব অর্থনীতি জিম্মি করতে দেবে না বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। ইরানকে চাপে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। আর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আবারও ইরানের জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল প্যারাল্টা অভিযান চালিয়ে এমটি স্ট্রিম নামের ওই ট্যাঙ্কারটি জব্দ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানকে উস্কানি দিলে তার পরিণাম হবে ভয়াবহ। অন্যদিকে লেবাননের যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 17 এপ্রিল থেকে এ পর্যন্ত কমপক্ষে 40 লেবানিজ নাগরিককে হত্যা করেছে তারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক আর ওপেক প্লাস থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এটি কার্যকর হবে আগামী 1 মে থেকে। এমন সময়ে আমিরাত এই সিদ্ধান্ত নিল যখন ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে ভুগছে বিশ্ব। চরম অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। এই পদক্ষেপকে জোটের প্রভাবশালী দেশ সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আবুধাবির অভিযোগ, ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষায় অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখেনি। আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দু এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্র হিসেবে পরিচিত আমিরাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের 1/3 বেশি এই জোটভুক্ত দেশগুলো উৎপাদন করে থাকে। আমিরাতের সদস্য পদ প্রত্যাহারের ঘোষণায় ওপেকের বর্তমান সদস্য সংখ্যা গিয়ে ঠেকল 11 জনে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ভেনিজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। আর ওপেক প্লাসে এই সদস্যদের সঙ্গী হিসেবে আছে রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। এদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা আর তীব্র বিরোধিতার চাপে থেকেও ইরান এবার কূটনৈতিক অঙ্গনে ভেলকি দেখালো। পশ্চিমা বিশ্বের কঠিন বাধা টপকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির 11তম পর্যালোচনা সম্মেলনে সহসভাপতি নির্বাচিত হয়েছে ইরান। এতে যেন মাথায় বাজ পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ক্ষোভ আর চাপা থাকেনি। ইরানকে সহসভাপতি ঘোষণার পরপরই বিতণ্ডায় জড়ায় যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। ইরানের এই অর্জনে কেন এত আপত্তি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ, ধ্বংস আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র বিরোধিতার মধ্যেও সুসংবাদ পেয়েছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে বীরের মতো লড়াই করা মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। জাতিসংঘের অধীনে আয়োজিত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরেই ঘুম হারাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের।
যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে চুক্তির প্রতি উপহাস বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করছে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি, পরমাণু ইস্যুতে মন্তব্য করার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই, কারণ ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রই। এসব তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ইরান ২৭ এপ্রিল জাতিসংঘে আয়োজিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির ১১তম পর্যালোচনা সম্মেলনে সহসভাপতি নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্কে শুরু হওয়া ৪ সপ্তাহের সম্মেলনে ইরানকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করার পরপরই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো তীব্র বিরোধিতা করে। এরপরে উঠে আসে নানা তর্ক বিতর্ক। বিশ্লেষকদের মতে এই বিরোধ কেবল একটি পথকেই ঘিরে নয়, এর পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। একদিকে পশ্চিমা বিশ্বের চাপ, অন্যদিকে ইরানের নিজের অবস্থান শক্ত করার চেষ্টা। এই অবস্থায় পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জটিল কূটনীতিতে এবার আলোচনায় কিয়েভের অভিনব এক প্রস্তাব। রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চলের একাংশের নাম ডনিল্যান্ড রাখার প্রস্তাব দিয়েছে ইউক্রেন, যার মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন নিশ্চিতের পাশাপাশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জন। কাজে আসবে কি এই কৌশল? ট্রাম্পের মন পাওয়ার প্রস্তাবটি বাস্তবায়ন করবে কিভাবে কিয়েভ? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে ইউক্রেনের কর্মকর্তারা কৌশলী এক বুদ্ধি বের করেছেন। রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলের একাংশের নাম ট্রাম্পের নামে ডনিল্যান্ড রাখার প্রস্তাব তুলেছেন তারা। এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সহ অনেকেই। নিউ ইয়র্ক টাইমসকে ইউক্রেনের কর্মকর্তারা জানান, ডোনাল্ড ও ডনবাস দুইটি শব্দেরই ডন অংশটি নিয়ে ওই অঞ্চলের নামকরণ হবে ডনিল্যান্ড। এখন পর্যন্ত সরকারি কোনো নথিতে এই প্রস্তাব না এলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে নানা সময় ইউক্রেনের প্রতিনিধি দল ডনিল্যান্ড রূপকল্প নিয়ে কথা বলেছে, এমনটাই জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। ডনবাসের প্রায় ৯০% এলাকা এরই মাঝে রাশিয়ার দখলে। মূলত এই অঞ্চল পুনরুদ্ধারে ট্রাম্পের আনুকূল্য লাভের আশাতেই এমন প্রস্তাব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প দখল করে নেওয়া ডনবাস অঞ্চলটি রাশিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত দেন। তবে ইউক্রেন বরাবরই এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে আসছে। ফলে ট্রাম্প যাতে ডনবাসের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের পক্ষে থাকেন, সেই উদ্দেশ্যেই নানাভাবে তাকে খুশি করার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম দেখতে পছন্দ করেন। তা ফেডারেল ভবন, অট্টালিকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা স্মারক মুদ্রা যাই হোক না কেন। এই বিষয়টি মাথায় রেখেই সম্ভবত ডনবাসের ৫০ মাইল দীর্ঘ ও ৪০ মাইল চওড়া একটি এলাকার নাম ডনিল্যান্ড রাখার প্রস্তাব তুলছেন ইউক্রেনের কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, এরই মাঝে প্রস্তাবিত এই ডনিল্যান্ডের জন্য চ্যাট জিপিটির সাহায্যে একটি পতাকা ও জাতীয় সঙ্গীতও তৈরি করা হয়েছে। ওই অঞ্চলের জন্য বিশেষ একটি ব্যানারও সবুজ ও সোনালী রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অম্লমধুর সম্পর্ক থাকলেও বরাবরই তার মন জুগিয়ে চলতে চেষ্টা করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এর আগে তিনি বলেছিলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন। এবছরের শুরুতে এনবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারেও জেলেনস্কি ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করি, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে চাই। জেলেনস্কি স্বীকার করেন, মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনের পক্ষে এক প্রকার অসম্ভব। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডনিল্যান্ড ইস্যুতে মোনাকো মডেলের প্রসঙ্গ আনছেন ইউক্রেনের কর্মকর্তারা।
মোনাকো ফ্রান্স সংলগ্ন ভূমধ্য সাগরীয় একটি ক্ষুদ্র রাষ্ট্র। অনেকটা তার আদলেই ডনিল্যান্ড তৈরি করা যেতে পারে। প্রস্তাব অনুসারে ট্রাম্পের নামে হওয়া ডনিল্যান্ড হবে একটি স্বায়ত্তশাসিত ক্ষুদ্র রাষ্ট্র, যা একটি বাফার জোন এবং একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে অবস্থান করবে। গাজা শান্তি পরিকল্পনা তদারকির জন্য গঠিত ট্রাম্পের বোর্ড অব পিস এই অঞ্চলের প্রশাসনে ভূমিকা রাখতে পারে। তবে এখন পর্যন্ত ডনিল্যান্ড প্রকল্পটি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ আছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 15 জনে, আহত 80 জনের বেশি। অনেকের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে গঠিত হয়েছে তদন্ত কমিটি। কিভাবে একই লাইনে চলে এলো দুটি ট্রেন? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। 27 এপ্রিল রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনাটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের বেকাসি নামক এলাকায় একটি আন্তনগর ট্রেনের সাথে একটি লোকাল বা কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত 38 জন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার রাত যখন ঘনিয়ে আসছিল ঠিক সেই সময় বেকাসি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় স্টেশনে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়েছিল একটি কমিউটার ট্রেন। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ বিকট শব্দে একটি দ্রুতগামী আন্তনগর ট্রেন এসে স্থির দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দা রহিমের ভাষায় শব্দটা এতটাই জোরালো ছিল যে মনে হয়েছিল যেন কোনো বড় টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন ট্রেনের বগিগুলো দুমড়ে মুচড়ে একে অপরের উপর উঠে গেছে। দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের বগিগুলো এমনভাবে একে অপরের সাথে গেঁথে ছিল যে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে উদ্ধারকর্মীদের ঘাম ছুটে যায়। বিশেষ করে ট্রেনের শেষের দিকের বগিগুলো, যা সাধারণত নারী ও শিশুদের জন্য সংরক্ষিত থাকে, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেরিয়াতি নামে এক যাত্রী রয়টার্সকে জানায়, তিনি ট্রেন থেকে নামার পরপরই তার স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন। ফোন কাটার আগেই তিনি এক ভয়াবহ শব্দ শুনতে পান এবং মুহূর্তের মধ্যে পুরো স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার চোখের সামনে বহু মানুষকে ট্রেনের ভেতর আটকা পড়তে দেখেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন মতে উদ্ধার অভিযান মঙ্গলবারও পুরোদমে চলছে। ইন্দোনেশিয়ার সরকারি রেল অপারেটরের মুখপাত্র অ্যান পূর্বা জানিয়েছেন, আন্তনগর ট্রেনে 240 জন যাত্রী নিরাপদে থাকলেও কমিউটার ট্রেনের যাত্রীদের অবস্থাই ছিল সবচেয়ে নাজুক। উদ্ধারকর্মীরা ড্রিল মেশিন এবং মেটাল কাটার ব্যবহার করে দুমড়ে মুচড়ে যাওয়া বগি কেটে মানুষের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এমন দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি অথবা সিগন্যালিং ব্যবস্থার গোলযোগকে দায়ী করা হচ্ছে। তবে ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে উদ্ধারকারী দল পৌঁছাতে কিছুটা বিলম্বিত হওয়ায় সাধারণ মানুষই প্রথমে হাত লাগিয়েছেন লাশের স্তূপ সরাতে এবং আহতদের বের করে আনতে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রায় এমন ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে, যার অন্যতম কারণ হলো পুরনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাব। দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী এই ঘটনার পর জাকার্তা ও এর আশপাশে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্বজনহারা পরিবারগুলোর আর্তনাদে এখন বেকাসি স্টেশনে বাতাস ভারী হয়ে আছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে স্টেশনে ভিড় করছেন শত শত মানুষ। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। সব মিলিয়ে এক ভয়াবহ শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্দোনেশিয়ায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে ইরান ও ইউক্রেন ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পার্থক্য আলোচনায় রয়েছে।
বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে উভয় দেশ আবারও অভিন্ন কৌশলগত অবস্থানে ফিরে আসার চেষ্টা করছে। 2007 সালের পর কোনো ব্রিটিশ রাজার এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর করেছিলেন। এর আগে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সে সময় সেখানে রাজা রানীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিশ্চিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি। রাজা রানীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ভারতের রাজধানী দিল্লির আকাশে আজও ডানা ঝাপটায় কয়েকশো বছরের পুরনো মুঘল ঐতিহ্য, নাম যার কবুতরবাজি। কালের বিবর্তনে অনেক ঐতিহ্য বিলুপ্ত হলেও একদল নিবেদিত প্রাণ মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছেন রাজকীয় এই শখ। কিভাবে ওস্তাদের কড়া শাসনের শিক্ষা নেয় কবুতরবাজির খেলোয়াড় কবুতরগুলো, কিভাবে মনে রাখে নিজের ছাদ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মুঘল সাম্রাজ্যের গৌরবোজ্জ্বল এক রাজকীয় রেওয়াজ কবুতরবাজি। ভারতের রাজধানী দিল্লিতে আজও টিকে আছে কয়েকশো বছরের পুরনো এই ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাত বদল হচ্ছে কবুতরকে তালিম দেওয়া বা খেলা শেখানোর বিশেষ কায়দাকানুন। সময়ের সাথে সাথে অনেকটাই বদলে গেছে দিল্লির হালচাল, তবুও এর মাঝে একদল নিবেদিত প্রাণ মানুষ বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন কবুতরবাজির শিল্প। ভারতের মতো বাংলাদেশের পুরান ঢাকায়ও একসময় ঘটা করে আয়োজন করা হতো কবুতরের রেস। উর্দু ও হিন্দি শব্দের মিশেলে তৈরি কবুতরবাজি সাধারণ খেলা নয়, এটি মূলত কবুতর পালনের বিশেষ পদ্ধতি। প্রশিক্ষণপ্রাপ্ত কবুতরগুলো একসময় ব্যবহার হতো রাজকীয় বার্তাবাহক হিসেবে। বর্তমানে ওস্তাদ শাগরেদের পরম্পরা মেনে একজন থেকে অন্যজন শিখে নেন কবুতরবাজির বিদ্যা। নতুন প্রজন্মের কাছে এই শিক্ষা পৌঁছানোর প্রক্রিয়া বেশ দীর্ঘ ও কঠিন। তরুণরা সাধারণত পূর্বপুরুষদের দেখেই আকৃষ্ট হয় এই খেলার প্রতি। কবুতরবাজি হলো একটা নেশা, একটা মহব্বত। মানুষ যেমন কাউকে ভালোবাসে, আমার কাছে এটাও ঠিক তেমন। বহু বছর ধরে আমি এই কাজ করছি। ছোটবেলায় দাদাকে কবুতর উড়াতে দেখতাম, সেই থেকেই শখের শুরু। এখন আমার একজন উস্তাদ আছেন, আক্তার সাহেব। আমি ওনার কাছেই সব কায়দা কানুন শিখছি। চাবুকের শব্দ আর বাতাসের বিপরীতে ওড়ার কৌশল শেখানোর মাধ্যমে কবুতরগুলোকে উপযুক্ত করে তোলা হয় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। এক একটি কবুতরকে দক্ষ করে তুলতে একজন ওস্তাদের প্রায় 4 মাস সময় লাগে। শহরের জনবহুল ও ঘিঞ্জি এলাকার উপর দিয়ে লম্বা দূরত্ব পার হয় এসব কবুতর। পথ না হারিয়ে পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করে ট্রেনিং দেওয়া কবুতরের ঝাঁক? শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর থাকে না, তাই বাইরে থেকে নতুন কবুতর আনতে হয়। আনার পর সেগুলোকে জালের ভেতর রাখা হয় যাতে তারা আমাদের ছাদটা চিনে রাখতে পারে। কবুতরের নজর খুব কড়া, তারা নিজেদের ঘর ঠিক চিনে রাখে। এরপর আমরা ওদের বিশেষ কিছু ওষুধ দেই যাতে ওরা আগের পুরনো ছাদের কথা ভুলে যায়। প্রিয়জনকে মানুষ যেভাবে আগলে রাখে ঠিক সেভাবেই কবুতরবাজির ওস্তাদ শিষ্যরা আগলে রাখছেন মুঘলদের রেখে যাওয়া শতবর্ষ পুরনো স্মৃতি। সংশ্লিষ্ট প্রশিক্ষকদের মতে গভীর ভালোবাসা ও নিষ্ঠা ছাড়া এই পেশায় টিকে থাকা সম্ভব না। কবুতরবাজি একটা প্যাশন, নেশা। ঠিক যেমন লোকে ক্যারাম, দাবা বা ক্রিকেট খেলে, এখানে জেদ আর লড়াইয়ের একটা ব্যাপার আছে। আমি যদি ভালো খেলোয়াড় হই আর আমার প্রতিপক্ষ যদি দুর্বল হয়, কিংবা আমি শক্তিশালী প্রতিপক্ষ দুর্বল, তাহলে আমার সবসময় চেষ্টা থাকে তাকে টেক্কা দিয়ে নিজেকে সেরা প্রমাণ করার। আধুনিকায়নের চাপে এর মধ্যেই বদলে গেছে দিল্লিবাসীর অনেক পুরনো অভ্যাস, কিন্তু এখনো বিলীন হয়নি মুঘলদের চালু করা কবুতরবাজি। দিল্লির আকাশে এক ঝাঁক পাখির ওড়াউড়ি মনে করিয়ে দেয় ভালোবাসা থাকলে শত ঝড়েও বাঁচিয়ে রাখা সম্ভব নিজেদের শেকড়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। একবার ভাবুন তো, টেবিল টেনিস খেলায় আপনার বিপক্ষে লড়ছে ছোট্ট এক রোবট, আর সেই রোবট আপনাকে হারিয়ে দিল অনায়াসে। শুনতে সাই-ফাই সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনটিই ঘটছে জাপানে। রীতিমতো পেশাদার খেলোয়াড়দের হারিয়ে দিচ্ছে রোবট, যা শুধু খেলাধুলাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়েও দিচ্ছে যুগান্তকারী এক পরিবর্তনের বার্তা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মানুষের সঙ্গে টেবিল টেনিস খেলছে রোবট। একসময় কল্পনায় সীমাবদ্ধ থাকা এমন দৃশ্যই এখন বাস্তবে। খেলার দক্ষতা এতটাই উন্নত যে পেশাদার খেলোয়াড়রাও অনেক সময় হেরে যাচ্ছেন এই ছোট্ট রোবটের কাছে।
টেবিল টেনিস খেলায় দক্ষ হয়ে ওঠা এই রোবটটি আসলে একটি অত্যাধুনিক রোবোটিক বাহু। একটি চারকোনা নিচে চাকাযুক্ত বক্সের উপর স্থাপন করা হয়েছে এটিকে, যা চোখ রাঙাচ্ছে আগামীর বিশ্বকে। ভবিষ্যতে কি মানুষের পরিবর্তে খেলাধুলা করবে রোবট? এমন প্রশ্ন বিশ্লেষকদের। জাপানের প্রযুক্তি জায়ান্ট সনি তৈরি করেছে এই রোবট, যার নাম এইস। সম্প্রতি পেশাদার খেলোয়াড়দের বিপক্ষে প্রতিযোগিতায় নামানো হলে দেখা যায় রোবটটি বাস্তব সময়েই প্রতিপক্ষের শট বিশ্লেষণ করে পাল্টা আঘাত করতে পারছে। কোর্টের চারপাশে বসানো 9টি ক্যামেরা রোবটের চোখ হিসেবে কাজ করে। এসব ক্যামেরায় বলের গতি, কোণ ও অবস্থান নির্ণয় করে মুহূর্তেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও রোবটটি রয়েছে 8টি জয়েন্ট, যা এর নড়াচড়া অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে, ফলে মানুষের মতো দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং অনুসরণ করে না, বরং রিইনফোর্সমেন্ট লার্নিং নামের এআই পদ্ধতির মাধ্যমে অভিজ্ঞতা থেকে নিজেই শিখছে কিভাবে খেলতে হয়। সনির দাবি, এই প্রথমবার কোনো রোবট বাস্তব জীবনের প্রতিযোগিতামূলক খেলায় মানুষের মতো বিশেষজ্ঞ পর্যায়ের দক্ষতা দেখাতে পেরেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি শুধু খেলাধুলায় নয়, ভবিষ্যতে শিল্প, চিকিৎসা ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।